দিস কম এবার ফোন করা শুরু করবে, স্যার হচ্ছে না। হ্যাঁ, 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 নেট প্রবলেম হচ্ছে তোর। না, নেট কানেকশন যদি ঠিক না থাকে, স্টেবল না থাকে, তাহলে জয়েন হতে ওই জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তুই অনেকবার চেষ্টা কর, অসুবিধা কিছু নেই, তোর এখানে জয়েন কেউ করাবে না, তুই নিজের লিঙ্ক ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবি। ঠিক আছে, এমনিতে রেকর্ডিং থাকছে, যদি আজকে প্রথম দিন অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, সব রেকর্ডিং থাকবে। ঠিক আছে, ঠিক আছে, হুম, হুম, হুম। আগে সব বলবো যে করে রাখতে, প্র্যাকটিস করে রাখতে, করবে নি। এদিকে- লিঙ্কটা কোথায় পাঠাবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, রেকর্ডিং হোয়াটসঅ্যাপে আসবে? এত বড় রেকর্ডিং কত জিবির হবে? হ্যাঁ, রেকর্ডিং চলে যাবে। আচ্ছা দেখ, আসবে? স্যার এনেছি। কাট করে করে করুন না। আসবে না এত বড়? আচ্ছা স্যার ঠিক আছে। এত হোয়াটসঅ্যাপে বড় 20 মিনিটের ভিডিও বেশি আসবে রেকর্ডিং না। যায় না। হ্যাঁ, কুড়ি হ্যাঁ, বল। মিনিটের বেশি যায় না। আচ্ছা ঠিক আছে, যদি না যায় কাট করে করে করবো। ঠিক আছে। পিডিএফ করে দিলে চলে আসবে স্যার। পিডিএফ নালে করে দেবেন। নালে নালে ইউটিউবে যাবে তো। স্ক্রিন রেকর্ডিং পিডিএফ? আরে পিডিএফ করে দেবেন, পিডিএফ এ চলে স্ক্রিন আসবে। রেকর্ডিং রেকর্ডিং পিডিএফ পিডিএফ করে করবে? করবে? আচ্ছা পাগল শোন, নাকি? আরে এটা তো টেকনোলজি ভিডিও, তো ইউজ এটা করে। এটা তো পিডিএফ করে পাঠাবে। আচ্ছা শোন না, অত চাপ দিতে হবে না। যদি সেরকম না হয়, আমার ইউটিউব চ্যানেলে ডাউনলোড করে দেবো, প্রাইভেট করে দেবো, লিঙ্কটা আবার তোদের দিয়ে দেবো, ঝামেলা মিটে গেল। হ্যাঁ ভালো, স্যার একদম। ব্যাস। কোয়ালিটিটা ভালো হ্যাঁ স্যার। রাখবেন। ওটা ওটা হ্যাঁ, ওটা চোটটা আমি করবেন না। এই হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখছি কি করা যায়, যতটা পারা যায়। আচ্ছা এইদিকে দেখ, তো ভাই NaCl প্লাস জল, তাহলে যে কোনো অ্যাসিড বেস রিয়াকশনের মধ্যে পড়বে। 2 নম্বর হচ্ছে, যদি আয়নিক কম্পাউন্ডের বিক্রিয়া হয়, তড়িৎযোজী আয়নিক স্যার কম্পাউন্ড। এটার ফার্স্টের দিকটা শুনিনি, ওই বেগ অনুযায়ী ওটা কি বলেছিলেন? আমি বলেছি রাসায়নিক বিক্রিয়াগুলোকে বেগ অনুযায়ী ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন। ভেরি ফাস্ট রিয়াকশন মানে যেটা শেষ হতে এই থেকে এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে একটা বিক্রিয়া। এবারে এর এক্সাম্পল কি আছে, আমি বলছি যে কোনো অ্যাসিড বেস রিয়াকশন এর মধ্যে পড়ে, যেমন NaOH প্লাস HCl, NaCl প্লাস জল এর মধ্যে পড়লো। অথবা আয়নিক কম্পাউন্ডগুলো যে রিয়াকশন করে, তা সেইগুলো এর মধ্যে পড়বে। যেমন ধর আমি বললাম AgNO3, এটা একটা তড়িৎযোজী যৌগ মানে আয়নিক কম্পাউন্ড, তার সাথে রিয়াকশন হচ্ছে NaCl বা সোডিয়াম ক্লোরাইডের, রিয়াকশন করে এখানে উৎপন্ন হলো AgCl আর HNO3। ঠিক আছে, তো এখানে এটাও তড়িৎযোজী যৌগ, এটাও তড়িৎযোজী যৌগ, তাহলে এটাও ভেরি ফাস্ট রিয়াকশনের মধ্যে তোর স্যার NaNO3 হবে। আহ, কোনটা বল। NaNO3। সরি সরি, এটা NaNO3, একদম একদম NaNO3 হবে, ঠিক। তো যাকে এটা হচ্ছে এর মধ্যে পড়বে, অন্তর্গত হবে। এখানে আমার পরীক্ষাতে যেটা দেয়, যে একটা ভেরি ফাস্ট রিয়াকশনের এক্সাম্পল দাও, তো তুমি দিয়ে দেবে, এর মধ্যে একটা এক্সাম্পল তুমি দিয়ে দেবে, আর এখানে কোনো কোশ্চেন লাগবে না। আচ্ছা এবার নেক্সট চলে এসো, এটা হয়ে গেল। এবার, ওহ বাবা রে, জানি তো সারাদিন এ করবে, এখন ফোন করবো, হচ্ছে না তো। না হবে, কারণ আগে থেকে প্র্যাকটিস করে রাখতে বলেছিলাম তো আমি সবাইকে। গু- কেন হচ্ছে না কেন, সবার তো হয়ে গেল, এখানে 47 জন তো জয়েন করে গেছে, 46 জন। এই তোদের প্রবলেম হয়েছে জয়েন করতে, না না স্যার। স্যার। এতে নেটটাতে প্রবলেম, নেটটাকে একবার ফ্লাইং মোডটা অফ অন কর, করে ঢোক। স্যার নেটের প্রবলেম নয়, ও মনে হচ্ছে জুমের লিঙ্কটাকে দাঁড়া সাইন এক ইন মিনিট করে একটু নেই। হোল্ড কর, একটু হোল্ড কর, হ্যাঁ কি বল। ও মনে হয় জুমে অ্যাপটাকে এই সাইন ইন দাঁড়া, করা করেনি। দাঁড়া, দাঁড়া, বল কি হয়েছে বল। ও জুমেতে অ্যাপটা সাইন ইন করে নেই, ওই জন্য ওর হচ্ছে না। স্যার আমারও সাইন ইন করা নেই, কিন্তু হয়ে গেছে। সাইন ইন যে লিঙ্ক করতেই হবে করতে তার হবে, কোনো সাইন মানে ইন নেই। না করলেও হয়ে যাবে। ও, শুধু ইনস্টল করলেই হয়ে যাচ্ছে। স্যার সাইন আপ করেই তো করলাম। দাঁড়া দাঁড়া, আমি ও গ্রুপে স্যার লিখে একই দিচ্ছি। তো ব্যাপার। কোনোটারই দরকার হবে না। দাঁড়া আমি বলে দিচ্ছি, দাঁড়া, এক মিনিট হোল্ড, চুপ কর তোরা। যাদের কানেকশন হচ্ছে না, তাদের টেনশন করার দরকার নেই, কানেকশন হয়ে যাওয়া উচিত, নেটে কোনো কারণে হয়তো কানেকশন হচ্ছে না, পরের দিন আসলে সোমবার দিন আমি দেখবো বা মঙ্গলবার দিন দেখবো। কি হলো,
জয়েন কর, যেমন করে করেছে। আর যদি রেকর্ডিং থাকছে অসুবিধা নেই। হুম। জয়েন করতে না পারলে টেনশন করার দরকার নেই, ওটা রেকর্ডিং থাকবে ক্লাসের। এরা আগে থেকে করবেন, এরা শেষ মুহূর্তে এসে বন্ধুদের সাথে আলোচনা করা কি হচ্ছে না হচ্ছে, এটা ভুলে যায় ও বস পড়তে হবে। আচ্ছা এদিকে দেখ, আপনার এটা ইউটিউব চ্যানেলের নাম কি? আমি পরে বলবো, এখন এখন তুই পর, এখন পরে বলবো, বুঝতে পারছিস? হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। ভেরি স্লো রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। অতি মন্থর গতির বিক্রিয়া, অতি মন্থর গতির বিক্রিয়া, এই একটা ঘটনা, এই একটা টাইপ। ভাই অতি মন্থর গতির বিক্রিয়া কাকে বলবো? অনেক সময় লাগবে। কতটা সময় লাগবে? 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, একদিন, ঠিক আছে, এরকম লাগবে। তাহলে একেবারে ভেরি স্লো রিয়াকশন। তো ভেরি স্লো রিয়াকশনের মধ্যে কারা হবে? না, ভেরি স্লো রিয়াকশনের মধ্যে মোটামুটি দেখা যাবে যে যারা রিয়াকশন করতে চায় না, কোনো আলো লাগে, কোনো অনুঘটক লাগে, নাহলে রিয়াকশন হয় না, সেই বিক্রিয়াগুলো হবে। অ্যাকচুয়ালি এর কোনো সেরকম ক্যাটেগরাইজ করা নেই। যেমন তোকে আমি বলছি, ধর হাইড্রোজেন আর অক্সিজেন এইটা নিলি, নিয়ে তুই রেখে দিলি অন্ধকার ঘরে, রিয়াকশন হবে না। কিন্তু তুই যদি এটাকে কি করিস, সূর্যের আলোয় রাখিস, রিয়াকশন হবে। এবার আমরা বললাম হয় না, অন্ধকারে রিয়াকশন হয় না, কিন্তু প্যারালালি তোদেরকে আমি একটা কথা সবসময় বলে রেখেছি, যে কেমিস্ট্রিতে একদম হয় না বলে কিছু নেই। যেটা খুব ধীর গতিতে হয় বা খুব কম হয় তাকে হয় না বলে দিই। তো সিমিলারলি এইটা যদি আলোর মধ্যে রাখিস, বিক্রিয়া গতিবেগ ভালো হবে। কিন্তু যদি তুই এই দুটোকে ডার্কের মধ্যে রাখিস, অন্ধকারে, তখন তোর কি হবে না, তোর কিছুটা রিয়াকশন হয় এবং রিয়াকশন করে এই প্রোডাক্টটা তৈরি করে। তাহলে যদি আমি এই স্টোরটুকে ডার্কে রাখি, তাহলে এইটা হচ্ছে ভেরি স্লো রিয়াকশনের এক্সাম্পল হবে। এবার মধ্যম গতির রিয়াকশন কি? মধ্যম গতি স্যার রেখে ডার্কটা দিয়ে কি বল? ডার্কে যদি অন্ধকারে যদি আমি রাখি, তাহলে অত্যন্ত ধীর গতিতে বিক্রিয়া হয়। ডার্ক মানে অন্ধকার জায়গায় তুই যদি রাখিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ স্যার, আপনার গলাটা কি ধরে গেছে? হ্যাঁ, গলাটা ধরে আছে ঠান্ডা জল খেয়ে। আচ্ছা, রিয়াকশন উইথ মডারেট রেট। রিয়াকশন উইথ মডারেট রেট। মডারেট রেট মানে হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। এই জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন আসে না, যদি আসে তাহলে ওই একটা এক্সাম্পল দিতে বলবে, আমি যে এক্সাম্পলটা করছি তুই ওটা মাথায় রাখবি, আর কিছু করতে হবে না। এটা মধ্যম গতির বিক্রিয়া। কত লাগে না, মোটামুটি 10⁻⁻12 সেকেন্ড থেকে শুরু করে তোর ওই ধর মিনিট 5 লাগতে পারে। তো তাকে আমরা বলছি না মধ্যম গতির বিক্রিয়া, একে বলছি। যেমন ধর আমি তোকে বললাম অ্যাসেটিক অ্যাসিড, মানে একটা সমযোজী যৌগ থাকবে, একটা তড়িৎযোজী যৌগ থাকবে, তখন সেই রিয়াকশনটা মধ্যম গতির হয়। এইটা হবে প্লাস জল হবে, ঠিক আছে? তাহলে একটা সমযোজী যৌগ থাকবে, একটা সমযোজী যৌগ থাকবে, আর একটা থাকবে তড়িৎযোজী যৌগ। যদি এরকম হয় ভাই, তাকে আমরা মডারেট রেট অফ রিয়াকশন বলি। ব্যাস, এর মধ্যে সেরকম কিছু নেই। তাহলে আমরা দেখলাম বিক্রিয়ার গতিবেগ অনুযায়ী 3 ভাগে ভাগ করলাম। আমাদের ক্ষেত্রে এটা জানাটাই জরুরি, এটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। 3 নম্বর, এবার যেটা আলোচনা করব, রাসায়নিক আবার কি বলছিস, এবার রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ আলোচনা করব আবারও। তবে এইটা বেগের উপর ডিপেন্ড করে নয়। এটা কিসের উপর ডিপেন্ড করে না, রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করছে, যে বিক্রিয়কগুলো বা যে বিক্রিয়াজাত উৎপন্ন হচ্ছে, তাদের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, ভৌত অবস্থা, কঠিন তরল না গ্যাস, তার উপর ডিপেন্ড করে
আবার রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুভাগে ভাগ করা যায়। যেমন আমি তোকে বললাম যে এর উপর দাঁড়িয়ে কি বলে ওই তোর স্পিডের ওপর দাঁড়িয়ে তিন ভাগে ভাগ হলো, তেমন ফিজিক্যাল স্টেট মা সুদীপাস এতে হাত দিস না স্ক্রিনে, ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা, এর উপরে দাঁড়িয়ে একে আবার আমরা দুভাগে ভাগ করি। তার মধ্যে একটা হচ্ছে হোমোজিনিয়াস রিয়াকশন, হোমোজিনিয়াস। আর একটা কথা বলে দিই, এখানে বোর্ডটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি ক্ষেত্রে আমি যে বোর্ড ইউজ করছি এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হবে। নোটসটা ঠিক আছে, নোটসটা ভালো, কিন্তু নোটসটা বেসিক্যালি বোর্ড প্লাস আরো বেশি করে কম্পিটিটিভ এক্সামের জন্য। আর বোর্ডে যেটা আমি লিখছি এটা কিন্তু তোমার বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বোর্ডকে সংরক্ষণ করবে, বোর্ডটা দেখে পড়বে। হোমোজিনিয়াস রিয়াকশন, একে আমরা বলি সমসত্ব বিক্রিয়া। সমসত্ব বিক্রিয়া কাকে বলে? ধর একটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশানে যারা অংশগ্রহণ করছে তারা সবাই একই ভৌত অবস্থায় আছে। যেমন আমি বলছি, ধর এখানে ধর NO প্লাস O2 রিয়াকশন করলো, করে NO2 করেছে। NO হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে গ্যাস। তাহলে এখানে যত বিক্রিয়ক আছে, যত বিক্রিয়াজাত আছে, সবাই একই ভৌত অবস্থায় আছে ভাই। তখন একে আমরা কি বলছি? আমরা বলছি সমসত্ব বিক্রিয়া বা হোমোজিনিয়াস রিয়াকশন। তাহলে আমি বলছি, যদি যদি বিক্রিয়ক যদি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত, যদি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত একই ভৌত অবস্থায় থাকে, একই, ভালো করে মনোযোগ দিয়ে শুনবি, পড়াতে পড়াতে ধরবো, একই ভৌত অবস্থায় থাকে, তখন তাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস রিয়াকশন। আরো এক্সাম্পল আছে, যেমন ধর হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস রিয়াকশন করে আমরা পেলাম 2HCl, এটা হচ্ছে গ্যাস। তাহলে এখানে এও গ্যাস, এও গ্যাস, এও গ্যাস, সবাই একই ভৌত অবস্থায় আছে, তাহলে তাকে আমরা কি বলবো? হোমোজিনিয়াস বা সমসত্ব বিক্রিয়া। যদি এমন হতো একজন গ্যাস একজন তরল এরকম আছে, তাহলে হতো না। তবে হোমোজিনিয়াস মানে সবাইকে গ্যাসই হতে হবে এমন নয়, হতে পারে সবাই তরল, হতে পারে সবাই কঠিন ভাই, তখন তাকে বলা হচ্ছে কি না হোমোজিনিয়াস রিয়াকশন বলা হয়। বুঝতে পেরেছিস কি পারিসনিস? সবাই বুঝেছিস? সবাই বুঝেছিস? কিরে বোঝা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল নেক্সট হচ্ছে হেটেরোজিনিয়াস রিয়াকশন, সেকেন্ড টাইপ। হেটেরোজিনিয়াস, হেটেরোজিনিয়াস জিনিয়াস রিয়াকশন বা অসমসত্ব বিক্রিয়া, অসমসত্ব বিক্রিয়া, অসমসত্ব বিক্রিয়া কাকে বলবে? যেখানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত সবাই একই ফিজিক্যাল স্টেটে নেই। যেমন ধর আমি তোকে বললাম জিঙ্ক প্লাস, জিঙ্কটা সলিড, প্লাস H2SO4 রিয়াকশন করছে। H2SO4 তো জলীয় দ্রবণে থাকে, অ্যাকোয়াস করে এখানে ZnSO4 করলো, ZnSO4 এরা কি দ্রবণে থাকে। আর কি করলো না এখানে বিক্রিয়া করে করলো কি না হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস। তাহলে দেখ এ সলিড, এ অ্যাকোয়াস, এ কি মানে অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণে আছে, এও জলীয় দ্রবণে আছে, এ আবার গ্যাস। তো সবাই একই ফিজিক্যাল স্টেটে নেই, তাই এইটা হচ্ছে কি আমরা বলবো কি না হেটেরোজিনিয়াস। তাহলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত একই ফিজিক্যাল স্টেটে না থাকলে তাকে বলা হয় হেটেরোজিনিয়াস রিয়াকশন। ব্যাস হয়ে গেল, এটা এটা একটা শেষ। এবারে দেখ আর একটা ক্লাসিফিকেশন করব। তাহলে আমরা ইনিশিয়াল আইডিয়াগুলো পড়ছি, আশা করি এর মধ্যে কারো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, হলে বলবি আমাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে
যে আবার একটা ক্লাসিফিকেশন করব। এবারে কিসের ভিত্তি? না, এবারে ভিত্তি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যখন হয়েছে সে কতগুলো ধাপে হয়েছে তার উপর ভিত্তি করে কতগুলো ধাপে হয়েছে। তাহলে নেক্সট হচ্ছে ধাপের সংখ্যা অনুযায়ী, ধাপের সংখ্যা অনুযায়ী তাহলে আমরা ক্লাসিফিকেশন করছি কোনো রাসায়নিক বিক্রিয়া কটা ধাপে হচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা তাকে ভাগ করছি। যেমন ধর নাম্বার 1 এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন হলো বা মৌলিক বিক্রিয়া, মৌলিক বিক্রিয়া এটা হচ্ছে, এটা কি? যেমন ধর আমি বলছি PCl5, তুই হিট দিলি, ভেঙে গেলে কি হয়? PCl3 হয়, Cl2 হয়। তো ভাই এই রিয়াকশনটা একটা ধাপে হয়েছে। যদি রিয়াকশন এক ধাপে হয় কোনো রিয়াকশন, তাকে মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন বলা হয়। তাহলে আমি বলবো এক ধাপে, এক ধাপে সংগঠিত বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া। ভাই যতদূর পড়ালাম তার মধ্যে যে ডেফিনেশনে কাউকে জিজ্ঞাসা করে, তো ভাই এইটা, এইটা হচ্ছে সংজ্ঞা হিসাবে গুরুত্বপূর্ণ এলিমেন্টারি রিয়াকশন কাকে বলে। নাম্বার 2 হচ্ছে টাইপের মধ্যে পড়ছে তোমার জটিল বিক্রিয়া বা একাধিক ধাপ বিশিষ্ট বিক্রিয়া। ইংলিশে বলে কমপ্লেক্স রিয়াকশন, কমপ্লেক্স রিয়াকশন একে বলা হয়। বাংলায় বলে জটিল বিক্রিয়া, জটিল বিক্রিয়া বলে, বা যৌগিক বিক্রিয়া বলে, বা যৌগিক বিক্রিয়া বলে। যৌগিক বিক্রিয়া কাকে বলে? না, যে বিক্রিয়া একাধিক ধাপে হয়। কটা ধাপ? একের বেশি হলেই হবে, একের বেশি হলেই হবে, তাকে বলা হচ্ছে কি? জটিল বিক্রিয়া। আমি এক্সাম্পলটা পরের এতে লিখছি, পরের বোর্ডে লিখছি এক্সাম্পলটা। তাহলে এখানে আমরা কাকে বলবো? যেমন ধর NO2, এক্সাম্পলে দেখ NO2 আর ফ্লুরিন এরা রিয়াকশন করলো, করে NO2F এটা করছে প্লাস F করছে, পরে আবার NO2 প্লাস F, F অ্যাটম করছে, F অ্যাটম, এই F অ্যাটমটা করছে, এখানে ফ্লুরিন অণু করেছিল, করে আবার করছে NO2F, এই করলো, দুটো ধাপ হয়েছে। এর মূল বিক্রিয়াটা কি? কাটাকুটি কর না, এইটা আর এইটা তো কেটে যাবে। তাহলে মূল বিক্রিয়াটা কি দাঁড়ালো? NO2 প্লাস NO2, 2NO2 প্লাস ফ্লুরিন অ্যারো দিয়ে 2NO2F। এই যে বিক্রিয়াটা, এই যে রিয়াকশনটা, এটাই দুটো ধাপে হলো, এই একটা ধাপ, এই একটা ধাপ। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে এটা হচ্ছে যৌগিক কমপ্লেক্স রিয়াকশন। এইটা এই দুটো ধাপে হয়েছে বলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন, কমপ্লেক্স রিয়াকশন বলা হচ্ছে, কমপ্লেক্স রিয়াকশন হচ্ছে। তাহলে যে বিক্রিয়া, যে বিক্রিয়া একাধিক ধাপে হবে, একাধিক ধাপে হবে, তাকে আমরা বলি কমপ্লেক্স রিয়াকশন, বাকি জটিল বিক্রিয়া। দেখ এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আছে কারো প্রবলেম? আছে নাকি রে? নেই তো? ঠিক আছে তো? তো এগুলো রিয়াকশনের টাইপ করছি তাই হ্যাঁ, রিয়াকশন টাইপ করছি, রিয়াকশন টাইপ, রিয়াকশন টাইপ করছি। আবার একটা কথা বলি, যাক এখানে এক্সাম্পলে আমাদের কম্পিটিটিভ এক্সামে দিতে পারে, ধর কোনো রেডিও অ্যাক্টিভ ডিকে হলো, ভাঙন ইউরেনিয়াম 23892, তোকে এই দিয়ে দিল, এটা ভেঙে যে তৈরি করলো থোরিয়াম 23490, আবার এইটা ভেঙে গেল, এটা করে প্রোটো অ্যাক্টিনিয়াম 234 ধর 91 হলো। ঠিক আছে? তো তোকে যদি জিজ্ঞাসা করে এটা কি বিক্রিয়া, এটা এলিমেন্টারি না জটিল, আমি তোকে বলছি যে কোনো রেডিও অ্যাক্টিভ রিয়াকশন হলেই তাকে তুই কমপ্লেক্স রিয়াকশন বলবি, কমপ্লেক্স রিয়াকশন বলবি। ব্যাস,
এখানে আর কিছু করার দরকার নেই। হয়ে গেল। এবারে চল আমরা যে নেক্সট মেন টপিকস তাতে চলে যাই। এতক্ষণ ধরে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আলোচনা করলাম, টাইপগুলো। তো আমি আরেকবার রিক্যাপ করে দিই আমি কি কি করেছি, একবার বলে দিই। আমরা শুরু করেছিলাম কোথা থেকে? আমরা শুরু করেছিলাম হোমোজিনিয়াস, এইটা বোর্ডটা, এইটা এইখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করেছিলাম। দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? দেখতে পাচ্ছিস? না স্যার। না স্যার। না স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, হচ্ছে এইটা তাহলে আবার এটা শেয়ার করতে হবে, দরকার নেই, পরে বলবো। আবার আবার এটা নতুন করে শেয়ার করতে হবে, অত সময় নেই। মানে যেটা পড়িয়েছি সেটাকে দেখাতে চেষ্টা করছিলাম, তবে ওটাকে আবার নতুন করে আমায় শেয়ার করতে হবে, অত করার সময় নেই। নিশ্চয়ই বুঝেছিস, না বুঝলে বলতিস। চল, ওটা আবার শেয়ারে যেতে হতো, তাহলে আলাদা করে ছেড়ে দে। আচ্ছা, এবার আমরা যেটা করব, রাসায়নিক বিক্রিয়ার হার, এদিকে দেখ, রেট অফ রিয়াকশন। এই সোহম মারবো, ধর, ধরা, বোর্ডে হাত দিবি না। এটা কি জানতে হবে? হ্যাঁ, এটা এমনি হাত লেগে হয়ে গেল, কি জানতে আচ্ছা ঠিক হবে? আছে। পিয়াসা, বোর্ড স্ক্রিনে হাত দিচ্ছিস কেন? এইটাও করা যায় জানতে হবে। আহ, আবার আবার এই অভিকর্ষ, হাত দিলে কি স্যার? হ্যাঁ, কি বলছিস? কি বলছেন স্যার? আমি বলছি আবার, পৃথ্বীশা তুই স্ক্রিনে হাত দিচ্ছিস কেন? মোচোটা, হাত লেগে গেল। আর মোবাইলে হাত দিয়ে দিয়ে মোবাইলটা রেখে দে, রেখে দিয়ে পড়। হ্যাঁ, মোবাইলে হাত টাচ করার দরকার নেই, মোবাইলটা থাক। ক্লিয়ার করলে যাবে না ওটা, যতক্ষণ না আমরা মুছছি। হ্যাঁ জানি তো। কি করে ওই মুছে গেছে? কেমন ডট ডট হয়ে আছে কেমন স্ক্রিনে। মুছে দে, যে যা মুছে দে, ছেড়ে দে, স্ক্রিনে হাত দিস না। আচ্ছা, এবার শোন, রেট অফ রিয়াকশন, এখান থেকে আসল চ্যাপ্টারটা কিন্তু পড়া শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু আসল পড়া শুরু হচ্ছে। রেট অফ রিয়াকশন কাকে বলে, বা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কাকে বলে, বিক্রিয়ার হার। তো বলছে, ধর, ভালো করে বুঝবি কিন্তু, এখান থেকে শুরু হয়ে গেল, এ থেকে অ্যারো দিয়ে বি হলো, হলো। তো আমাদের ধর এ একটা রিয়াকশন, এ থেকে অ্যারো দিয়ে বি হচ্ছে, আবার এর রিভার্স রিয়াকশন হবে, যেখানে বি থেকে রিয়াকশন করে এ। তো আমি যদি, বা একমুখী হিসাবেই ধর, প্রথমে একমুখী হিসাবে ধর, পরে আমরা উপমুখীর কথা ভাববো, তাহলে প্রথমে জটিল করে লাভ নেই। এই তনয় হাজরা, এমন মার মারবো না, খুব মার মারবো জানিস। হ্যাঁ ও করবি না, ও অসুবিধা হচ্ছে না, এদিকে আয়, অঙ্কুর করিস না। তোরা স্ক্রিনে হাত দিলে আমার স্ক্রিনে ডাক চলে আসবে, সবার কাছে যাবে। এই দেখ, এ অ্যারো দিয়ে বি হচ্ছে, এবারে এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর বি হচ্ছে প্রোডাক্ট, বি হচ্ছে প্রোডাক্ট, হলো। এবার দেখ, যদি টাইম টি ইকুয়াল টু জিরো ধরি, যখন সময় টি ইকুয়াল টু জিরো, তখন এর গাঢ়ত্ব ম্যাক্স গাঢ়ত্ব থাকে, ম্যাক্সিমাম গাঢ়ত্ব থাকে, আর এর গাঢ়ত্ব জিরো। টি ইকুয়াল টু জিরো মানে কি? মানে রিয়াকশন স্টার্ট হয়নি, রিয়াকশন স্টার্ট হয়নি। হ্যাঁ রে, এতজন জয়েন করতে পারেনি, নাকি এরা ইচ্ছা করে অনেকে জয়েন হয়নি বলতো? হ্যাঁ, এতজন জয়েন হতে পারেনি। ওদিকে গ্রুপটা একবার দেখি দেখি তো, কি বলছে সব। আজকে সবাই স্যার ভূত দেখতে গেছে। কি দেখতে? ভূত দেখতে আছে? হ্যাঁ। কোথায় বেরিয়েছে রে? ওর ওই তো স্যার বাড়ির আমার পাড়া, ছাদে। তীর্থদের বাড়িতে, কোথায়? তীর্থদের বাড়িতে। তোর বাড়ির ছাদে। দ্বিতীয় বাড়ির ছাদে? আচ্ছা, আমি তোদেরকে একটা ভূতের ছবি ফাটিয়ে দেবো, কোনো পড়া হয়ে যায়, একদম ভূত নাচছে, ভূত চতুর্দশীতে
সেই ছবি পাঠিয়ে ওটা দেবো। তো স্যার আপনার ডিবিতেই আছে। হ্যাঁ স্যার হ্যাঁ, আপনি তো স্যার ভূত, স্যার আমি তো একটা ভূত। আমি ভূত হ্যাঁ। আর তুই একটা হ্যাঁ পেদনি। ঠিক বলেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ভূত, তুই পেদনি, শ্যাওড়া গাছের পেদনি। এদিকে আয়। আমি ছেলে, স্যার আমি ছেলে মেয়ে নই। আর তুই তো, আমি ওইটাই তো ডাউট আছে বলে তো তাই বললো। এদিকে আয়। তো এখানে টাইম যখন ছিল, রিয়াকশন স্টার্ট হয়নি, মানে এর গাঢ়ত্ব ম্যাক্সিমাম, আর রিয়াকশন না শুরু হলে বি প্রোডাক্ট করতে হবে, হয়নি, টাইম ঠিক ছিল। এবার একটা গ্রাফ আঁকছি, দেখ ভালো করে গ্রাফ আঁকছি, দেখ মন দিয়ে শুনবি। এখান থেকে বারো বলছি, এখান থেকে কিন্তু পড়া শুরু হয়ে গেল, আসল চ্যাপ্টারটা শুরু হয়ে গেল। এই হলো, এখানে আমি ওয়াই অক্ষ বরাবর গাঢ়ত্ব নিলাম, গাঢ়ত্ব। প্রান্তিক জয়েন করে, প্রান্তিক কি ভূত হয়ে নাচতে গেছে কিনা কে জানে, ও জয়েন করেছে না করেনি, প্রান্তিক আছে আছে। আছে। কি আর সুবাই হয়েছে? আছিস? হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা, তুই ভূতের নাচ দেখেছিস? আপনি তো নাচছেন। আমি কোথায় নাচছি, তুই তো নাচছিলি। কোথায়? তোর ছবি পাঠাবো, দাঁড়া একটু পরে গ্রুপে পাঠাচ্ছি প্রান্তিকের ছবি। এদিকে আয়। এই যে দেখ গাঢ়ত্ব আর কে সময়। নাচছিল আগের দিন সবাই? কে? আপনি তো নাচছিলেন। আমি নাচছিলাম কোথায়? তোর হাত ধরে তুই নাচছিলি, তোকে থামাচ্ছিল, তুই ভুলে গেছিস। এদিকে আয়, দেখ, বুঝলি? এদিকে তাকা, এদিকে তাকা। তো এই গ্রাফ আঁকছি, দেখ। আচ্ছা, যদি আমি ধরি এর ক্ষেত্রে ধরি বিক্রিয়ক, তাহলে যখন টাইম, এখানে তো টাইম জিরো, গাঢ়ত্ব জিরো, এই তো অরিজিন, মূল বিন্দু। তাহলে যখন বিক্রিয়া শুরু হয়নি, তখন এর গাঢ়ত্ব এখানে ছিল, ধর ম্যাক্সিমাম গাঢ়ত্ব ছিল। এবার যত সময় গেছে, তত এর গাঢ়ত্ব কমবে, বিক্রিয়ক তো বিক্রিয়া করে গেছে নাকি, তা তার তো গাঢ়ত্ব কমে যাবে, এভাবে কমে যাবে, কমে যাচ্ছে। আর যত সময় গেছে, এ তো বিতে কনভার্ট হয়েছে, তাহলে যদি এ বিতে কনভার্ট হয়, স্বাভাবিকভাবে বি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, বাড়বে। প্রথমে জিরো ছিল, তারপরে কি হলো, বাড়বে বাড়বে বাড়বে, বাড়তে বাড়তে এই অবস্থায় চলে গেল। তাহলে হচ্ছে এটা হচ্ছে, আমি বলছি, এটা হচ্ছে যে লাল কালারে যেটা আঁকলাম, সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব পৌঁছে। এরা বিক্রিয়া জাতের গাঢ়ত্ব, বিক্রিয়া জাতের গাঢ়ত্ব। দেখ, বুঝতে পেরেছিস কি পারছিস? তাহলে যত সময় গেছে বিক্রিয়কের গাঢ়ত্ব কমেছে, আর বিক্রিয়কটা বিক্রিয়া জাতে পরিণত হয়েছে, ফলে গাঢ়ত্বটা কি হয়েছে, বেড়ে গেছে। এই হচ্ছে গ্রাফ। তাহলে এই গ্রাফটা আমি আঁকলাম কেন? আমি এই গ্রাফটা এই কারণে আঁকলাম, তোকে আমি একটা জিনিস দেখাবার চেষ্টা করছি, যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, রিয়াকশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক বা বিক্রিয়া জাতের গাঢ়ত্বের পরিবর্তন ঘটে। স্যার এটা দেখিয়ে, আমি তো জানি, এটা বলে লাভটা কি হবে? এইটা বলিয়ে তোকে মাথায় এটা ঢোকানো হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে যা কিছু পাল্টায়, তা দিয়ে আমরা তার হার মাপি। অর্থাৎ যেহেতু রিয়াকশনের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব পাল্টাচ্ছে, তার মানে যদি আমাকে কোনো রিয়াকশনের হার মাপতে বলে, তাহলে অবশ্যই করে আমি বিক্রিয়ক বা বিক্রিয়া জাতের গাঢ়ত্বের পরিবর্তনটা মাপবো, আর সেই গাঢ়ত্বের পরিবর্তনটা হতে কতটা সময় লেগেছে সেই ইন্টারভ্যালটা মাপবো, দিয়ে ভাগ করে দেবো। মানে আমি বলতে চাইছি, আমি মনে করছি, ধরা যাক, ধরা যাক, ধরা যাক, ভালো করে বুঝবি, T1 সময়ে, T1 সময়ে এর গাঢ়ত্ব ছিল A1। T1 টাইমে যখন তুই দেখতে গেলি, বিক্রিয়া শুরু হয়ে গেছে, শুরু হওয়ার T1 সেকেন্ড পরে, মানে বিক্রিয়া শুরু হয়েছে তার 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে, এরকম দেখছিস আর কি, তার তো হচ্ছে A1। আবার T2 সময়ে এর গাঢ়ত্ব তুই দেখলি পাল্টে হয়েছে কত, A2। মানে ধর আমি 5 সেকেন্ড পরে দেখেছি A1 হয়েছে, আবার 2 সেকেন্ড পরে, মানে 7 সেকেন্ড পরে, শুরু থেকে 7 সেকেন্ড পরে দেখছি গাঢ়ত্ব A2 হয়েছে। তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কত হয়েছে, গাঢ়ত্বের একটু মাইনাস পরিবর্তন কত হয়েছে, হয়েছে একটু কত, মাইনাস A2 মাইনাস A1, A2 মাইনাস A1। আচ্ছা, আমার একটা কথা বলতো আদিত্য,
তোর তো এটা পড়া হয়ে গেছে। বলুন। A2 মাইনাস A1 যে গাঢ়ত্বের পরিবর্তন, এটা এভাবেই রেখে দেবো না অন্য কিছু করে নেবো আমি? এটা ডিএ করে নিন না, হ্যাঁ, ডিএ করে নিন না। না ডিএ করবো, ঠিক আছে, ওটা খুব ক্ষুদ্র পরিবর্তন হলে। এখন আমি এর আগে একটা মাইনাস সাইন দেবো, আমি এইটা বলতে চাইছি। এটা ওটা বিক্রিয়কের ক্ষেত্রে শুধু। এটা বিক্রিয়ক, এ তো বিক্রিয়ক। হুম। কেন না, গাঢ়ত্বের যে পরিবর্তনটা মাপছিস, সময়ের সঙ্গে সঙ্গে এর গাঢ়ত্ব কমবে, মানে এখানে A2টা তো কম হবে A1 এর থেকে, তাহলে বিয়োগ ফলটা কত চলে আসবে? মাইনাস চলে আসবে। তাতে প্রবলেম কি হবে একটু পরে বুঝবি। আচ্ছা, এবার দেখ, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন আমি দেখলাম, তাহলে এবার সময়ের পরিবর্তন কত হচ্ছে? সময়ের পরিবর্তন বা ইন্টারভ্যাল কত হবে? না T2 মাইনাস T1, এটা সময়ের পরিবর্তন। তাহলে বিক্রিয়ার হার কত হবে? হার বা রেট, রেট কি হবে? না গাঢ়ত্বের পরিবর্তন, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, বাই সময়ের পরিবর্তন, এটা করলেই হবে। গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন করে দাও, তার মানে A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1। প্রবলেমটা কি? এইটা করলে হারটা নেগেটিভ এসে যাচ্ছে, কারণ A2টা কম A1টা বেশি, গাঢ়ত্ব তো কমে যাবে বিক্রিয়কের। তাই এখানে আমরা একটা নেগেটিভ সাইন দেবো, কারণ হার কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এখানে নেগেটিভ সাইন দেবো। আর এই যে ডিফারেন্সটা আছে, এটাকে এক কথায় আমরা বলবো ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ, মানে এর গাঢ়ত্বের পরিবর্তন, আর এটা হচ্ছে সময়ের পরিবর্তন বা ডেল্টা টি, আর আগে একটা মাইনাস সাইন। ব্যাস, এই যে আমরা চলে আসলাম এখানে প্রথম জায়গা যেখানে আমার পরীক্ষায় প্রশ্ন দেয়। কি দেয়? এরম বিক্রিয়কের সাপেক্ষে এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, বিক্রিয়কের সাপেক্ষে, বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার নির্ণয়ে, হার নির্ণয়ে নেগেটিভ চিহ্ন কেন ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয়? ভাই এটা হচ্ছে প্রথম কোশ্চেন যারা বোর্ডে পড়ে, এই যে সে পড়ে, এই কোশ্চেনটা এই যে সে পড়ে, উত্তর কি হবে তাহলে? অ্যান্সার কি হবে বুঝতে পারছো? বিক্রিয়কের সাপেক্ষে, বিক্রিয়কের সাপেক্ষে হার নির্ণয়ে, হার নির্ণয়ের ক্ষেত্রে, হার নির্ণয়ের ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্বের হ্রাস হয়, হ্রাস হয়, ফলে হার নেগেটিভ হয়ে যেতে পারে। এই হারকে পজিটিভ করার জন্য নেগেটিভ চিহ্ন ব্যবহৃত হয়। মানে এখানে বিয়োগ করে এখান থেকে মাইনাস রেজাল্ট আসবে, মাইনাসটা এই মাইনাস থেকে যুক্ত হয়ে প্লাস হয়ে যাবে। এই জন্য এই হচ্ছে ঘটনা। দেখো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মানে হয়েছে? হয়ে যেতে পারে, কেন নাও পারে? মানে কোনটা? ও এই যে এইটা, নেগেটিভ বাংলা ধরেছে। আচ্ছা হয়ে যাবে বাবা, ঠিক আছে বাবা, কি সুন্দর বাংলা ভাষার জ্ঞান। হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে, হতে পারে না, হয়ে যাবে, আমরা এইভাবে লিখি আর কি। চলো, আচ্ছা এবার নেক্সট দেখো, এবারে ধরো আমরা এইটা লিখতে পারি, বি এর সাপেক্ষে কি লিখবো? মানে বিক্রিয়া এরকম তো বিক্রিয়া ধরেছিলাম এ অ্যারো বি, এর যেমন গাঢ়ত্ব চেঞ্জ হয়েছে এরও তো হয়েছে, তাহলে আমরা রেট বা হার কে এইভাবে লিখতে পারি, ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টিও লিখতে পারি, এভাবেও লিখতে পারি।
এভাবেও লেখা যেতে পারে। এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসবে না, কারণ এর বিয়ের যে গাঢ়ত্ব, অন্তিম গাঢ়ত্ব প্রাথমিকের থেকে বেশি হয়, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন পড়বে না। তার মানে আমি বলতে পারি রেট ইকুয়াল টু, তুমি লিখতে পারো ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। এটা বিক্রিয়কের সাপেক্ষে মাইনাস দিতে হবে, আর বিক্রিয়া জাতের সাপেক্ষে লিখতে গেলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। এখানে নেগেটিভ চিহ্ন দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, এবার মন দিয়ে শোনো। এটা একটা সহজ সরল এক্সাম্পল নিয়ে আমি করলাম। এবার ধরো তোমাকে এরম একটা এক্সাম্পল দিয়েছে, 2a প্লাস 3b অ্যারো দিয়ে 4c প্লাস 5d, এই একটা রিয়াকশন দিয়েছে। আমি এই রিয়াকশনটার রেট মাপবো। তাহলে এর সাপেক্ষে বের করা যায়, এর সাপেক্ষে করা যায়, এর সাপেক্ষে করা যায়, এর সাপেক্ষেও করা যায়। সেখানে কি হবে, এর তো স্টচিওমেট্রি আছে, 2 আছে, এর 3 আছে। আগেরটা কোনো স্টচিওমেট্রি ছিল না, 1 1 লিখতে সুবিধা হয়েছিল। রেট ইকুয়াল টু, এখানে যার যা স্টচিওমেট্রি সেটাকে রেসিপ্রোকাল হিসাবে লিখবে। যেমন এর স্টচিওমেট্রি 2, রেসিপ্রোকাল মানে অনন্য, 1-এর 2 লিখলাম। বিক্রিয়ক বলে আগে মাইনাস চিহ্ন দিলাম। ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি, এর ক্ষেত্রে কি লিখবো, যদি আমি বি এর সাপেক্ষে কেউ বার করে, বলে আমি এর সাপেক্ষে করবো না, বি এর সাপেক্ষে করবো, করবে যাও, তোমার ইচ্ছা। তখন আবার একই বিক্রিয়ক, মাইনাস বসবে, মাইনাস 1-এর 2 ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই কি হবে ডেল্টা টি বসবে। হলো? স্যার 1-এর 3 হবে না? হ্যাঁ বলো, 1-এর 3 1-এর হবে, 3 সরি 1-এর 3 হবে। ইকুয়াল টু, এর সাপেক্ষে যদি করি তাহলে এর সহগটা কত হয়, 4, তাহলে 1-এর 4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি হবে। ইকুয়াল টু, এখানে কি হবে, 1-এর 5 ডেল্টা কনসেন্ট্রেশন অফ ডি বাই টি ডেল্টা টি। দেখে নাও সবাই একবার, যার যেটা সহগ সেটা অনন্য করে বসেছে। বি এর সহগ 3, 1/3, বিক্রিয়ক ছিল এ আর এ, তাই মাইনাস বসেছে। সি এর ক্ষেত্রে কি বসেছে, 1-এর 4 ডেল্টা সি বাই ডেল্টা টি, এর ক্ষেত্রে 1-এর 5। এই দুটো বিক্রিয়াজাত বলে মাইনাস চিহ্ন সি বা ডি এর আগে বসেনি। বুঝতে পেরেছো? হুম। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, চল এবারে নেক্সট চলে এসো। এবার নেক্সট চলে এসো, যে বিক্রিয়া হারের একক কি হবে। বিক্রিয়া হারের একক, হারের একক, মন দিয়ে শোনো, হারের একক, ইউনিট অফ রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন। তো আমি তো দেখলাম হার মানে গাঢ়ত্বের একক, গাঢ়ত্ব উপরে আছে, তাহলে গাঢ়ত্বের একক বাই সময়ের একক। গাঢ়ত্ব বাই সময় আছে, তাহলে দুটোর একক নিতে হবে, গাঢ়ত্বের একক বাই সময়ের একক। গাঢ়ত্বের একক কি, মোল লিটার ইনভার্স, কারণ আমি মোলারিটিতে নিই, হুম। বাই কি হচ্ছে সময়ের একক সেকেন্ড, তারপরে ইউনিট হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই এ। আর একটা জায়গা তোমায় আমি বলেছি, 1 নাম্বার করে দুটো কোশ্চেন পড়ে, 1 নাম্বার করে দুটো কোশ্চেন পড়বে। যদি এই 1 নাম্বারের কোশ্চেনে এইটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু 1 মার্কস কোশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিক্রিয়া হারের একক আমরা কি বললাম, মোল পার লিটার পার সেকেন্ড। হয়েছে? বোঝা গেছে কি যায়নি? বুঝতে হ্যাঁ। পেরেছো? ঠিক আছে, চল। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। ধরো আমি একটা বাস্তব এক্সাম্পল নিই। এখানে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল এরকম একটা থাকবে। আচ্ছা দাও, একদম কোশ্চেন আকারে লিখি, দাও লেখো। নাইট্রোজেন প্লাস, কোশ্চেনটা ভালো করে শুনবে, এই কোশ্চেনটা পরীক্ষায় পড়তে দেখা যায়। 2NH3 বিক্রিয়াটির হার ধরো 3 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিলুপ্তির হার, বিলুপ্তি মানে অ্যাবলিশ হয়ে যাওয়া, বিলুপ্তির হার ও অ্যামোনিয়া এর উৎপন্নের হার নির্ণয় করো। ভাই যা বলবো তার বাইরে নিউমেরিক্যাল কিছু পড়বে না, হার নির্ণয় করো।
মানে কোনো কিছুই পড়বে না, মন দিয়ে শোনো, এদিকে দেখো। তাহলে এই একটা কোশ্চেন আমরা দেখতে পাই এখান থেকে পরীক্ষায় পড়তে দেখা যায়, ঠিক এই টাইপেরই কোশ্চেনটা এইভাবেই লেখা থাকে, কোশ্চেনটাকে এইভাবেই লেখা থাকে যে আমরা বিক্রিয়াটা হার দিয়ে দিয়েছে, তার বিক্রিয়াটা হার যখন দিয়ে দিয়েছে সেখান থেকে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিলুপ্তির হার বার করো। তাহলে আগে আমাকে এইখানে এর বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণটা লিখে নিতে হবে, বিক্রিয়া হার নির্ণায়ক সমীকরণটা লিখে নিতে হবে। তার মানে আমায় লিখে নিতে হবে রেট ইকুয়াল টু হলো মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টি ইকুয়াল টু হাইড্রোজেনের বাদ ছিল 3 বোধ হয়, মাইনাস 1/3 ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা টি হলো ইকুয়াল টু 1/2 অফ অ্যামোনিয়া বাদিকে 2 ছিল বোধ হয়, না 2 ছিল না, ছিল না রে, 2 ছিল। 2 ছিল। তাহলে 1/2 ডেল্টা কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া বাই ডেল্টা টি, এই হলো, লিখে দিলাম। হলো, দেখ বুঝতে পারলি কিনা দেখ, কাল বুঝতে অসুবিধা থাকে বল, বুঝতে পেরেছিস? হুম। সবাই সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, আচ্ছা এখানে বিক্রিয়া হারটা দিয়েছে, মানে এর মানটা দিয়েছে, তাহলে এর মানটা দিয়েছে 3। আমার নাইট্রোজেনের বিলুপ্তির হার যখন রিয়াকশনটা হচ্ছে, নাইট্রোজেন তো বিক্রিয়ক সাইডে, তাহলে ও তো বিলুপ্তি হবেই, ও তো অ্যাবলিস্ট হবে, ও তো কনভার্ট হয়ে যাবে অ্যামোনিয়াতে। তাহলে নাইট্রোজেনের বিলুপ্তির হার মানে কোনটা, এই মালটাকে বার করতে বলছে, এইটাকে। স্যার মাইনাস নেবো না, না মাইনাস নেবে না, কিন্তু তুমি ফর্মুলায় লেখার সময় মাইনাস লিখবে, কিন্তু অঙ্ক করার সময় মাইনাস নেবে না। তাহলে রেটের মান 3, তাহলে 3 ইকুয়াল টু ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টি লিখলাম, ব্যাস। এইটাই তো নাইট্রোজেনের বিলুপ্তির হার, এইটাই তো উত্তর বেরিয়ে গেল। হাইড্রোজেনের বিলুপ্তির হার মানে কোনটা বার করতে হবে সোম, কোনটা বার করতে হবে? ডেল্টা H2/dt তো। একদম এইটা বার করতে হবে, এইটুকুটা এইটুকুটা এইটুকুটা। এর সাথে 1/3 গুণ করলে টোটাল বিক্রিয়াটার হার বেরোচ্ছে। হাইড্রোজেনের অবলুপ্তির হার মানে শুধু এইটুকু মালটাকে বার করতে হবে। তাহলে আবার তুলে নাও, তাহলে আবার 3 ইকুয়াল, সব তো ইকুয়াল ইকুয়াল আছে, তাহলে 3 ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখ সাইন তুললাম না, কিন্তু সাইন কিন্তু নিচ্ছি না, ডেল্টা H2 বাই ডেল্টা টি করলাম। তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা 2 ইকুয়াল টু 9 মোল, যেমন লিখতে হবে লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এইটা হচ্ছে হাইড্রোজেন অবলুপ্তির হার। তাহলে অভিকর্ষ আছিস? অভিকর্ষ, হ্যাঁ স্যার, আছি আছি আছি। তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার বলতে কোনটা বার করতে হবে? কোনটা করতে হবে? ব্যাস চুপ, ব্যাস। এই সোম, মোচ মোচ মোচ, সোম ঠিকই বলেছে, এইটুকুটাকে বার করতে হবে, এইটুকুটাকে। সন্দীপন রেজ করেছিল, ঠিক আছে সন্দীপন, কে কে করেছিল? অনেকেই করেছিল, করাই উচিত। আচ্ছা 108 পি গেস্ট, এইটা কে রে? এইটাকে 108 পি গেস্ট, নিজের নামে ঢোক না, নিজের নামটিকে ভাল লাগে না? লগ ইন করা নেই তো, তাই তোর নাম দেখাচ্ছে। ও কেন, এদের তো সব এম খাতুন, এরা তো লগ ইন করেনি, সৌমিলির তো নাম দিব্যি দেখাচ্ছে, ও লগ ইন তো করেনি। আমি জানি তাহলে। হ্যাঁ আদিত্য, বলুন কি হয়েছে আবার? স্ক্রিন শেয়ার করে বুঝিয়ে দিবি তো যে লগ ইন কি করে করতে হয়? আমি জানি সন্দীপন করেছে, আমি কিভাবে করেছিলাম মনে নেই আমার। তা সন্দীপন যখন করেছে একটা স্ক্রিন শেয়ার করে ওই স্ক্রিন রেকর্ডিং করে পাঠিয়ে দিবি না গ্রুপে, তাহলে ওরা শিখে যাবে। ও ওদেরও শেখার ইউটিউবে ইচ্ছা, ভিডিও আছে, দেখলেই তো হয়ে যায়। আরে ওদের শেখার ইউটিউব ইচ্ছা আছে নেই, তো স্যার। শেখার ইচ্ছা নেই। আরে স্যার ইংরাজি পড়তে পারে না, ইংরাজিতে সব লেখা।
আর ওইটা পড়তে পারেনি মনে হয়। ইংরেজি পড়লেই হয়ে যাবে হ্যাঁ, স্যার বলছি কালকে পড়াবেন? কেন কাল না পড়াবার কি আছে? কে কথাটা বললো রে? অভিকর্ষ এই অভিকর্ষ একটু চুপ ছিল। অভিকর্ষ পড়ার সময় হলে পড়া ধরলে চুপ করে যায়। ওটাকে এমন ফাটাবো না আমি একদিন। কেন পড়াবেন? সকালবেলা কি হয়েছে? ইয়াজি মারতে যাবে? এদিকে এসো। অ্যামোনিয়া উৎপন্নের হার মানে এইটুকু তো বার করতে হবে। তাহলে আমি কি লিখবো? আগেরটা বোঝালাম, তো দেখতে পাবো নি কানা চোখগুলো। তার রেট ইকুয়াল 3 ইকুয়াল টু, কালকে পড়াবেন? হ্যাঁ পড়াবো তো কি? কেন? কে বে? আমি তুই কে? আমি রিমঝিম। তাহলে কালকে কি করবি? সকালবেলা তুই কি করবি রে? সকালবেলা এখন যে পড়াচ্ছেন, এখন তো বাজি ফাটানোর টাইমে আপনি পড়াচ্ছেন। এই এখন বাজি অন্য ফাটায়? কিছু নয়। হ্যাঁ, আজকে তো ভূত চতুর্দশী, পূর্বপুরুষদের নামে প্রদীপ প্রদীপ কিছু জ্বালানো হয়নি। ও সন্ধ্যেবেলাতে কি করছিলে? সন্ধ্যাবেলা থেকে ওই একটু বায়োলজি পড়ছিলাম। ও এই আর মা কি। গো, পারি না পারি না। দাঁত বের করে ফেললো একবারে। এই দেখ, পড়তে আসবি, বেশি ঢ্যাবলাবাজি করিস না। একদম পড়ে নিবি, নো ঢপলাবাজি। একদম ভালো করে পড়ে টড়ে না। অন্তত স্যার বুধবারে তো অন্তত ছুটি দেবেন। কাল বুধবার কি হয়েছে? আরে ভাইফোঁটা তো। ভাইফোঁটা বৃহস্পতিবার। আর তো বৃহস্পতিবার তো আমরা কি আর বাড়িতে থাকবো? যেখানে যাবি ওখান থেকে অনলাইন ক্লাস করবি। এদিকে আয়, এদিকে দেখ, এটা হচ্ছে নাইট্রোজেন অবলুপ্তির হার, এটা হাইড্রোজেন অবলুপ্তির হার, এটা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার। ব্যাস হয়ে গেল। চলো, চলে এসো। এই অঙ্ক পারবি না পারবি না আগে মুখ খুলে বলতো দেখি। খালি ছুটি দিন না ছুটি দিন না। আরে ছুটি দিলে তো আমারই ভালো। তোদের মুখ দেখতে আমার ভালো লাগে না, আমার মুখ দেখতে তোদেরও ভালো লাগে। এদিকে আয়। কিন্তু পড়তে হবে, কি আর করা যাবে। এদিকে আয়। এবার দেখ, নেক্সট হচ্ছে দেখ, গড় বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার, নেক্সট টপিক দেখ, গড় বিক্রিয়া হার ও তাৎক্ষণিক বিক্রিয়া হার। মন দিয়ে শুনবি। গড় বিক্রিয়া হার ও তাৎক্ষণিক বিক্রিয়া হার, ঠিক আছে? অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। অ্যাভারেজ রেট অফ রিয়াকশন, অ্যাভারেজ মানে জানিস তো যে গড় বিক্রিয়ার হার। আর এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন বলা হয়। ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন। মন দিয়ে শোন, কাকে বলে? ধর একটা রিয়াকশন চলছে, ধর একটা রিয়াকশন চলছে। সেই রিয়াকশনে ধর আমি দেখলাম এরকম একটা রিয়াকশন হচ্ছে, এ রিয়াকশন করে বি করছে। আমি দেখলাম T1 টাইমে এর গাঢ়ত্ব, বা ধর বি এর গাঢ়ত্ব ধরে কথাটা মাইনাসটা দিতে হবে না, B1। T2 টাইম পরে বি এর গাঢ়ত্ব হচ্ছে B2। তো তাহলে হার কি হবে? রেট বিক্রিয়াজাত। তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি, এবং দ্যাট ইজ দ্য B2 মাইনাস B1 বাই ডেল্টা টি। এখন এই যে ডেল্টা টিটা আছে, যদি দেখা যায় এই সময়ের যে ডিফারেন্স, মানে আমি একবার দেখেছি 5 সেকেন্ডে, আবার পরে দেখছি 15 সেকেন্ড পরে, মানে 15 সেকেন্ডে পরে, তাহলে সময়ের গ্যাপটা যথেষ্ট বেশি। 10 সেকেন্ড গ্যাপ মানে বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বেশি গ্যাপ। তখন এই বিক্রিয়া গতিবেগ যেটা মাপা যাবে তাকে বলা হয় গড়বেগ। তাহলে সময়ের ইন্টারভ্যালটা যদি বেশি হয়, তুই একবার দেখার পর দ্বিতীয়বার যখন দেখছিস সেই সময়ের গ্যাপটা যদি খুব বেশি হয়, তো তখন তার বেগটাকে গড়বেগ বলা হয়। কেন গড়বেগ বলা হয়? তার কারণ তুই ধর হাই এ থেকে কলকাতা থেকে একটা বাস ছেড়ে আসছে, তুই দেখলি সকাল 10টায় কলকাতা থেকে বাসটা ছেড়েছে, আর তুই দেখলি নিমদিঘির মোড়ে তোর বাসটা এসেছে কটায়? না ধরলাম 1 ঘন্টা পরে, মানে 11টায় এসেছে।
তুই দেখলি বাসটা ছেড়েছে সকাল 10টায়, নিমদিঘিতে এসছে 11টায়, তাহলে 1 ঘন্টা লেগেছে। এবং ধরা যাক সাপোজ টোটাল ডিস্টেন্স কভার করেছে 60 কিলোমিটার। তোকে বললাম বেগ কত বা হয়েছে, তাহলে বল গাড়িটা বাসটার বেগ কত ছিল। তুই 60 কিলোমিটারকে তুই ধর 1 ঘন্টা দিয়ে ভাগ করলি, বলি স্যার 60 কিলোমিটার/ঘন্টা বেগে এসেছে, এই বেগে বাসটা এসছে। কিন্তু এই বেগটা তো অরিজিনাল বেগ নয়। তা বাসটা যখন এসেছে তখন সাঁতরাগাছির ব্রিজের ওপর উঠে, তোরা তো জানিস ঘন্টার পর ঘন্টা বাসটা যেরকম দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ওখানে ধরলাম 10 মিনিট বাসটা দাঁড়িয়েছিল। আবার ধর খানিকটা রাস্তা ফাঁকা পেয়েছে, স্পিড বাড়িয়েছে, আবার কখনো প্যাসেঞ্জার নামাতে বাসটা আবার থেমেছে, তাহলে ওই বাসটা একই বেগে কিন্তু আসেনি। তুই কি করলি, গড় লপ্তে একটা বেগ ধরলি কত, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টাইম করে তুই পেয়ে গেলি, একটা বেগ পেলি এখানে 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এই বেগটা তোর অরিজিনাল বেগ হলো না, সেই বেগটাকে বলা হচ্ছে গড় বেগ। তাহলে এই হলো। কিন্তু যদি ধর আমি বললাম তুই নিমদিঘির মোড়ে তুই এভাবে দাঁড়িয়ে আছিস, বললাম তোকে বাসটা ক্রস করলো, বলতো এখন বেগ কত, এখন বেগ কত। বা বললাম একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন ক্রস, বা একটা ব্রিজকে বা প্ল্যাটফর্মকে একটা ট্রেন ক্রস করে যাচ্ছে, বললাম তার জন্য বেগ কত বার কর। তা একটা প্ল্যাটফর্মকে একটা ব্রিজকে ক্রস করতে তো বেশি সময় লাগে না। আবার ধরে নিই সে সময়টা আমরা কি হয়েছে, বাসটা একই বেগ আর ট্রেনটা একই বেগে গেছে, কোথাও থামেনি মাঝখানে, বেগ কমায়নি বাড়ায়নি, তো সেই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। মানে আমি তোমায় বলছি ডেল্টাটি যদি বেশি হয় হলো, তবে রেট হবে গড় রেট। গড় রেটকে অ্যাভারেজ রেট বলা হবে, অ্যাভারেজ রেট বলা হবে, অ্যাভারেজ রেট বলা হবে। কিন্তু কিন্তু যদি দেখা যায় রেট আর ইকুয়াল টু, আমি যখন লিখছি ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি, যখন এইভাবে রেটটা লিখছি, অ্যান্ড ইফ ডেল্টা টি টেন্স টু 0, 0 মানে কি, তোর অঙ্ক তো করেছিস, লিমিট করেছিস, আমি লিমিটই ঢেলে দিলাম। ধর যদি দেখা যায় ডেল্টা টি টেন্স টু 0 হয়, তার মানে সময়ের গ্যাপটা খুব কম, তখন এইটা আমরা কি লিখি না ডিবি বাই ডিটি লিখি, ডিবি বাই ডিটি লিখি। মানে সময়ের ইন্টারভ্যালটা খুব কম হলে ডি চলে আসে, ডিফারেন্সিয়াল। ডি মানে তোরা জানিস ডিফারেন্সিয়াল মানে ভেরি স্মল। তার খুব ক্ষুদ্র সময়ে তার পরিবর্তনও কি হবে, ক্ষুদ্র, তার ডিবি বাই ডিটি আসলো। তখন এই রেটটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। তখন এইটাই হচ্ছে কি তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। দেখ বুঝতে পেরেছিস, সবাই বুঝতে পেরেছিস? যে বুঝতে পারছিস না আমাকে মুখ খুলে বল, দাঁত খুলে বল যে স্যার আমি বুঝতে স্যার আর পারলাম। একবার বলুন। আবার হ্যাঁ বল। স্যার বলুন আরেকবার আরেকবার। বলুন। আচ্ছা স্যার আর বল, একবার বলুন। কোন জায়গাটা বল। ওই ডেল্টা টি যদি বেশি হয় তবে রেট কি? ডেল্টা টি বেশি হয় না, আমি বলছি। স্যার টেন্স টু 0 ওইটা বলুন আরেকবার। হ্যাঁ, এইটার মানে হচ্ছে কি, ধর আমি দেখলাম রেট মানে ডেল্টা কনসেন্ট্রেশন বি বাই ডেল্টা টি, আমি এখানে কি করলাম লিমিট নিলাম, যখন ডেল্টা টি টেন্স টু 0, ডেল্টা টি টেন্স টু 0 কথাটার মানে কি, ডেল্টা টি মানে সময়ের গ্যাপ। দুটো পর্যবেক্ষণ করেছিস, দুটো আলাদা টাইমে দুবার। ধর একটা ব্রিজকে ক্রস করতে শুরু করলো, ঢুকছে ট্রেনটা, তখন বাজছে 10টা, ব্রিজটাকে ক্রস করে গেল, তখন বাজছে 10টা বেজে 1 সেকেন্ড হয়েছে। তাহলে এখানে সময়ের গ্যাপটা খুব কম, কত, মাত্র 1 সেকেন্ড।
ডেল্টাটি তো সময়ের গ্যাপকে নির্দেশ করছে। তার ডেল্টাটি টেন্স টু জিরো মানে কি? মানে সময়ের গ্যাপটা খুব কম, জিরো নয়, জিরোর কাছাকাছি। মানে এখানে T2 মাইনাস T1টা এই গ্যাপটা খুবই কম, খুবই কম, প্রায় জিরো হয়ে যাচ্ছিল, পুরো জিরো নয়, টেন্স টু জিরো মানে জিরোর কাছে। তাহলে সময়ের গ্যাপটি খুব কম হয়, তাহলে ওই ক্ষুদ্র সময়ের ব্যবধানে গাঢ়ত্ব তার বেশি পাল্টাবে না? বিক্রিয়ক বা বিক্রিয়া তার গাঢ়ত্ব খুব কম পাল্টাবে। আমি সকাল 10টায় একটা বিক্রিয়াতে বিয়ের গাঢ়ত্ব দেখলাম, আর 10টা বেজে 1 সেকেন্ড হয়েছে গাঢ়ত্ব দেখলাম, তার গাঢ়ত্ব কতটা আর পাল্টাবে? এই মাইক বন্ধ কর, আমার ওদের গান শোনার ইচ্ছা নেই রাত্রি 10টা 35-এ দাঁড়িয়ে। কালী পুজোর গান চলছে। আচ্ছা আচ্ছা, বন্ধ করো। তো আমি যেটা বলছিলাম, তাহলে এখানে তো আমার সময়ের ব্যবধান কম, মানে বিয়ের গাঢ়ত্ব তো খুব বেশি পরিবর্তন হবে না, তাই ওকে আমি ডিবি বলে দিয়েছি। ওকে ডিবি বলেছে, ডি মানে ভেরি স্মল, সময়ের ব্যবধানটা খুব কম, গাঢ়ত্বের পরিবর্তনটা তো ওই সময়ের মধ্যে আর খুব কমই হবে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? স্যার মানে এটা কি করে মানে অ্যাপ্লাই করবো, মানে এটা তো জানলাম কিন্তু মানে এটা দরকার কি? দরকার মানে তুমি এখানে যদি তুমি জানলে গড়বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে তফাৎ কি, মানে সময় পার্থক্যের জন্য। পার্থক্যর জন্য। যে গড়বেগ মানে সময়ের ব্যবধানটা বেশি হবে, আর তাৎক্ষণিক বেগ মানে সময়ের ব্যবধানটা কম হবে, শুধু এইটুকু জানার জন্য। এর অ্যাপ্লিকেশনটা তোমার এখন নয়, তোমার কোথায় হবে আমি দেখাচ্ছি এখন। ঠিক আছে? এবার স্যার ক্লাসটা হয়ে গেলে আগে নোটস গুলো দিয়ে দেবেন। এখনই তো হবে না, এটা হলে এটাকে নোটটা সংশয় তৈরি হয় না মিটের মতো। জুমের এখানে ওটা কনভার্ট হবে, কনভার্ট হতে প্রায় 30-40 মিনিট লাগে, কনভার্ট হয়ে যাওয়ার পরেই তবে করা যাবে। তাই তুমি আশা করে রাখো আজকে তুমি রাত্রেবেলা পাবেনি, কারণ আমি তোদের নৃত্য মানে পেদনিদের নৃত্য দেখতে যাব। আয় এদিকে আয়। তো আমি যেটা বলছি শোন, এবারে এখানে কোশ্চেন যেটা পড়ে, এই কোশ্চেনটা বোর্ডের পড়ে এখান থেকে, গড়বেগ গড়বেগ ও তাৎক্ষণিক বেগের তাৎক্ষণিক বেগের পার্থক্য লেখো, পার্থক্য লেখো, এইটা পড়ে পরীক্ষায়। তাহলে গড়বেগ তাৎক্ষণিক পার্থক্য লেখো, এটা পরীক্ষায় পড়ে। আর 2 নম্বর কোশ্চেন যেটা পড়তে পারে, লেখচিত্র থেকে, এরকম কোশ্চেন, কোশ্চেন 1 এই টপিক থেকে, কোশ্চেন 2 লেখচিত্র থেকে, লেখচিত্র থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়, এটা পড়ে পরীক্ষা। মন দিয়ে শোন, এইদিকে তাকাও। ধরো আমি আমি সলিউশন করছি এটা, দ্বিতীয়টার। প্রথমটা পারবি তো? প্রথমটা পারবি তো লিখতে? খাতায় উত্তর কিন্তু লিখে নিবি, ফেলে রাখবি না, তাহলে তো পড়েই থেকে যাবে। আচ্ছা এদিকে দেখ, কি স্যার করে করবি? প্রথমটার হ্যাঁ, প্রথমটা ক নাম্বারের আসবে তো? 2 নম্বরের? এইটা 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 হ্যাঁ, 2 নম্বর। তাহলে একটা তো জানলাম যে এটা টাইম বেশি হলে, আর আর এটা একটা, টেন্স টু হ্যাঁ, জিরো হলে। হ্যাঁ, একটা সময়ের ব্যবধান কম হয়, একটা সময়ের ব্যবধান বেশি হয়। দ্বিতীয় পার্থক্য হলো হচ্ছে গড়বেগ বিক্রিয়ার সঠিক বেগকে নির্দেশ করে না, তাৎক্ষণিক বেগ বিক্রিয়ার সঠিক বেগকে নির্দেশ করে। হয়েছে? দুটো লিখলেই হবে? দুটো, যত নাম্বার থাকবে পার্থক্য তোকে তটা লিখতে হয়। 2 নাম্বার স্যার বা দুটো, আরেকবার বলুন, হ্যাঁ বল। পার্থক্যটা আরেকবার বলুন। মানে এইটা পার্থক্যটা আরেকবার বলবো? হ্যাঁ। একটা তো পার্থক্য বুঝেছিস, হুম। দ্বিতীয় হলো বলবি এইটা কোনো বিক্রিয়ার সঠিক বেগকে নির্দেশ করে না, এইটা বিক্রিয়ার সঠিক বেগকে নির্দেশ করে। হয়েছে? আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখ, এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে। তো আমি একটা গ্রাফ আঁকছি, ধর এই গ্রাফটা আঁকলাম, লেখচিত্রটা আঁকলাম,
এ অ্যারো বি এই রিয়াকশনের জন্য। তাহলে এই দিকে গাঢ়ত্ব আছে, এইদিকে গাঢ়ত্ব আছে, এইদিকে সময় আছে। হুম। এবারে আমি ধরলাম এটা এর সাপেক্ষে, বিক্রিয়কের সাপেক্ষে মাপছি। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে যদি মাপি, তাহলে তোরা জানিস কি হয় না, গাঢ়ত্ব ক্রমশ টাইমের সাথে কমতে থাকে। তাহলে এখানে টাইম কমবে, টাইমের সাথে কমবে। তাহলে গ্রাফটা কেমন হবে, এরকম করে নিচের দিকে নামবে, এরকম নিচের দিকে নামলো। এর সাপেক্ষে মেপেছি, তাহলে গাঢ়ত্ব কাল আমি ব্যাকেটে লিখে দিলাম এর গাঢ়ত্ব, বুঝতে পারবি। এবার আমায় যদি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন মানে তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হয়, যে বিন্দুতে নির্ণয় করতে হবে সেখানে আগে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে আমি ধর এই এই লেখচিত্রের এই বিন্দুতে তাৎক্ষণিক বেগ নির্ণয় করব, তাহলে ওই বিন্দুতে আমাকে আগে একটা স্পর্শক আঁকতে হবে, স্পর্শক। তাহলে আমি এখানে স্পর্শক আঁকলাম, এই হচ্ছে স্পর্শক এই বিন্দুতে। এবার স্পর্শকের দুটো যে লাইনে যে শীর্ষবিন্দু, ওটাকে ধরে একটা ত্রিভুজ কমপ্লিট করে নে, এই ত্রিভুজ কমপ্লিট করলো, হয়েছে। এবার কি, এই যে স্পর্শকটা আঁকলি, কেন ত্রিভুজটা কমপ্লিট করলাম, এই যে স্পর্শকটা আঁকলি, এই স্পর্শকটার নাম দিয়ে ধর এক্স ওয়াই, এক্স ওয়াই স্পর্শক। কোথায় আঁকলাম, পি বিন্দুতে। কেন আঁকলাম, কারণ পি বিন্দুতে আমাকে তাৎক্ষণিক বেগটা ধর বার করতে বলেছে। যদি এখানে বলতো তাহলে আমি এখানে একটা স্পর্শক আঁকতাম, এখানে বললে এখানে স্পর্শকটা আঁকতাম। এবারে এটা নাম দিয়ে দাও একটা, ধরো এখানে নাম দিয়ে দাও, এখানে এটা ও বিন্দু ধরো, আর এইটা বিন্দুটা নাম দিয়ে দাও কে বিন্দু। এখন এক্স ওয়াই স্পর্শকটা এই এক্স অক্ষের সাথে, এটা তো এক্স অক্ষ, এটা তো ওয়াই অক্ষ, এক্স অক্ষের সাথে যে কোণ করেছে, এক্স অক্ষের সাথে কোণ মানে কিউ এর সাথে কোণ, এক্স ওয়াই আর কে ওয়াই কি আছে, প্যারালাল আছে। তোমরা জ্যামিতি করেছো আগে 9-10-এ। তাহলে এই স্পর্শকটা এখানে এক্স অক্ষের সাথে যে কোণ করবে, তার মানেই কিউ ওয়াই অক্ষের সাথে যে কোণ করবে, কিউ ওয়াই এর সাথে, সেই কোণটা আমাকে বা সেই তার নতিটা বার করতে হবে। সোজা কথায় নতি বার করতে হবে, এর নতি বার করতে হবে। কি করে নতি বার করতে হয়, আমি মনে করলাম এখানে কোণটা করেছে থিটা, বারবার বলছি এক্স ওয়াই স্পর্শকটা ওয়াই কে ওয়াই সরলরেখার সাথে যে কোণ করবে, যেহেতু এইটা আর এইটা পরস্পরের সমান্তরাল, তার মানে এক্স অক্ষের সাথেও সেই কোণটাই করবে। অ্যাকচুয়ালি কোনো বিন্দুতে আঁকা স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণ করে সেটাই ওই স্পর্শকটার নতি হিসাবে ধরা হয়। তাহলে আমি ধরেছি কত, থিটা। তাহলে আমি এখানে বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, কত হবে ট্যান থিটা, ট্যান থিটা কত হবে, লম্ব বাই ভূমি। এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কত, কে এক্স, কে এক্স বাই ভূমি কত না কে ওয়াই, আমি করে দিলাম। এটা হচ্ছে ট্যান থিটা। তার মানে ট্যান থিটা মানে এইটা হচ্ছে এর নতি বেরোলো। এবার এইটাই এই বিন্দুতে বিক্রিয়ার হার নির্দেশ করবে, অর্থাৎ এইটাই তোমায় রিপ্রেজেন্ট করবে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। বলো, তার মানে তোমায় আমি কি বলতে চাইছি, এটাতে কি বলছি। তাহলে কোশ্চেন ছিল লেখচিত্রে কি তাৎক্ষণিক বেগ নির্ণয় করবে, আমরা কি উত্তর দেবো, যে আমরা যে বিন্দুতে, যে বিন্দুতে এইভাবে লিখবো, যে বিন্দুতে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে, হবে সেই বিন্দুতে, সেই বিন্দুতে, সেই বিন্দুতে একটি স্পর্শক আঁকবো, স্পর্শক আঁকবো, আঁকবো এবং ওই স্পর্শকের
ওই স্পর্শকের নতি ওই বিন্দুতে তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে, এই হয়ে গেল। মাথায় ঢুকেছে কি ঢোকেনি? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? উত্তরটা এইটা হবে এবং এইভাবে গ্রাফটা এঁকে পাশে দেখাতে হবে। সবাই বুঝেছিস? বুঝতে পেরেছিস রে? হ্যাঁ। আচ্ছা, কজন আছে রে এখন দেখি? 50 জন। না, প্রথম থেকে ক্লাস করছে, একজন ঢুকে আমার মুখ দেখে বেরিয়ে গেছে, বাকিরা করছে। সবাই জয়েন হতে পারেনি, ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, কালকে কালী পুজো, আজকে সব নাচতে গেছে, বুঝতে পারছি, বুঝতে আমি পাচ্ছি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি গান হচ্ছে, বাহ বাহ বাবা, তোমার বাড়ির পাশে খুব সুন্দর গান হচ্ছে, কি সুন্দর গান হচ্ছে, ওরম গান কোথাও হয়নি। শুনিও নি। এইদিকে এসো, এইদিকে দেখো, এবার বিয়ের সাপেক্ষে বলবো। তাহলে এইদিকে বিক্রিয়াতের সাপেক্ষে গান দুটোই করতে বলতে পারে। হা হা হা, কি সুন্দর গান। রাখো রাখো রাখো, এই মাইক অফ কর, ছাগলে কোথা গেলে। আচ্ছা, এবারে দেখ, বি মানে বিক্রিয়াতে গাঢ়ত্ব তো বাড়বে, এই বাড়বে। এবার একই রকম, তার বি মানে গাঢ়ত্ব বাড়ছে, এবার গাঢ়ত্ব একই। যে বিন্দু তোকে এ করতে হবে, তাৎক্ষণিক বেগ বার করতে হবে, সে তুই একটা এ করে নে, গ্রাফ এঁকে দে, একটা গ্রাফ, এই সরি স্পর্শক আঁক। ধর আমাকে এখানে বার করতে হবে, এই বিন্দুতে, তাহলে আমি এখানে একটা এইভাবে স্পর্শক আঁকবো, স্পর্শক আঁকবো। স্পর্শটা ধর ছেদ করলো কিউ বিন্দুতে, মানে কিউ বিন্দুতে তাৎক্ষণিক বেগ বেরোবে। আর বলার অপেক্ষা এখানে কি করতে হবে, ওই একইভাবে একটা ত্রিভুজ কমপ্লিট কর, সমকোণী ত্রিভুজ কমপ্লিট কর, এবং এই লেখচিত্রটা নাম দে, ধর পি এল, এটা নাম দে এম। তাহলে একেবারে এর যে নতি হবে, এখানে কোনটা করেছে থিটা, তাহলে আমি বলবো ট্যান থিটা ইকুয়াল টু পিএম বাই এম এল, পিএম বাই এম এল। এবং এখানে এইটাই ডি কনসেন্ট্রেশন অফ বি বা ডিটি বা রেট, তাৎক্ষণিক রেট ওখানে নির্দেশ করবে। দেখ কারো বুঝতে অসুবিধা কিনা বল, বুঝতে পেরেছিস? হুম। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছিস, খালি একজনই করে যাচ্ছে, বাকিরা কেউ কোনো কথা বলেনি। এর স্লোপটা তো নেগেটিভ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর স্লোপটা তো নেগেটিভ হচ্ছে, কার নেগেটিভ হচ্ছে? মানে এই যে উল্টো দিকে এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে, মানে তো এইদিকে নেগেটিভ হচ্ছে, আমি কি এইদিকে চলে গেছি, এইদিকে গেছি? না, ওটা সরলরেখাটা তো এইরকম ভাবে আছে, আমাকে তো অ্যাঙ্গেলটা তো যাবে এইরকম ভাবে, ফলে ওইটা নেগেটিভ হচ্ছে না, মানে এটা না, আর কি। এখানে ওই ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে নিচ্ছি না আমরা, আমরা শুধু এই দিকে গেলে নেগেটিভ নেবো আর এইদিকে পজিটিভ, মানে ফিজিক্সের কনসেপ্ট কাজ করবে না। ও আচ্ছা। হুম, চল। তো দেখ, এবার আমাদের যেটা নেক্সট হবে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল, নেক্সট টপিক আলোচনা করব। অনেকটাই কিন্তু হয়ে যাচ্ছে আজকে, আমি ভাবলাম আস্তে আস্তে। দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট, দাঁড়া। কজন করছে দেখি, তিশা পড়লে, তিশা সুহাইল, বুঝতে পারছিস? হ্যাঁ রে, বলুন। বুঝতে পারছিস? আমি এই 10:30টার সময় ঢুকলাম, আমি শুরু থেকে জয়েন হতে পারছি না বলে খেতে চলে গেছিলাম। কেন জয়েন হতে পারছি কেন? কি ওখানে আমি জয়েনই হতে পারছিলাম না, কি আটকাচ্ছিল আমার। তারপর কি করে জয়েন হলি? তারপর খেয়ে দিয়ে এসে আর একবার ট্রাই করলাম, তারপর দেখি লেগে গেছে। আসলে খিদে পেটে জয়েন করছিল তো, ওই জন্য জয়েন হতে পারেনি। না, তারপর আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, সাইন ইনও করিনি, বিনা ও সাইন ইনে আমি জয়েন হয়ে আছি। ও, আমি ওই জন্য ভাবছি সাইন ইন করবো না, ওইটাতেই বোধহয় কিছু একটা প্রবলেম হচ্ছিল। কি কি জন্য হচ্ছে বলতে গেলাম তাহলে? কি জানি। তনবীর, স্মার্ট লোকেদের জন্য। তনবীর, স্যার বলছি, তাহলে আমরা জয়েন হতে গেলে আপনার পারমিশন লাগছে না, যেটা গুগল মিটে লাগতো? না না, ওখানে পারবি না, তুই কি স্ক্রিনকে ওই লিঙ্কটাকে টাচ করলে ডাইরেক্ট জয়েন হবি।
ও জুম তো স্যারকে অত পাত্তা দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, ও জুম নিজেই নিজের কাজ করে ফেলেন। কারণ তনবীরকে বলছি, তনবীর হ্যাঁ, হ্যাঁ, বলছি যে তনবীর, এই সেকেন্ড সেমিস্টারের না ফোর্থ সেমিস্টার শুরু থেকে তুই কদিন আসিস নি? ও স্যার কি বলবো, মাসির মেয়ের বিয়ে ছিল। হ্যাঁ, মাসির মেয়ের বিয়ে ছিল আমার। তো সারা বছর ধরে মাসির মেয়ে, খুড়তো জ্যাঠার মেয়ে, অমুকের ছেলে তমুকের মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েই গেলি রে ভাই। তা কি করবো? সবার তো বিয়ে দিয়ে দিয়ে শেষ হয়ে গেল। এবার সাইক্লিক পথ এবার যে শুরু করিস, এবার বাকিদের এবার এভাবে অন্নপ্রাশন গুলো শুরু হবে। নিমন্ত্রণ তো করিস না। তা নিজের দিদির বিয়ে তখন করলো তো। ও তো বাদ দে না, তারা ঢব্বার ছেলে। তা হ্যাঁ স্যার, কে বলতে পারে? হ্যাঁ, নিজেই নেমন্তন্ন করছে, বলছে নিজেই নেমন্তন্ন খাচ্ছে, নিজেই পেট ফোলাচ্ছে, আর কি করবে। চল, ও নেমন্তন্ন আসুক, আমরা প্রার্থনা করি আরো আরো নেমন্তন্ন পাক। হ্যাঁ, তা স্যার আজ চিন্তা ভাবনা করার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক আছে, কার? আরো অনেক আছে। এখন অনেক আমার, আছে। হ্যাঁ চালিয়ে যাও গুরু, ননস্টপ চালিয়ে যাও। আর তারপরে ঠিক শেষে কি আছে। হবে জানো তো? পরীক্ষা যখন শোন না, পরীক্ষা যখন এসে যাবে, রেজাল্ট খারাপ হবে, এবার যাদের বাড়িতে বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিস তাদের বাড়িতে সারা বছরের জন্য অ্যারেঞ্জমেন্ট করে নিবি। কি আর বল? হুম, ওই ঘুরে ঘুরে নেমন্তন্ন খেয়ে খেয়ে বেড়া। আর এদিকে শোন, আচ্ছা, হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, রাসায়নিক বিক্রিয়ার এত ফুর্তি ফার্তা করলে 12 পড়া যাবে না। জীবনে কিছু জিনিস ত্যাগ করতে হবে, কিছু কিছু ত্যাগ না করলে সফলতা পাবি না। বিষয়সমূহ, আপনাকেই ট্যাগ করে দিয়েছে। হ্যাঁ, হুম, আপনাকেই ট্যাগ করে দিচ্ছে কিছু ও তো কিছু সে জন তো আমি আবার। তাই দেখতে পাচ্ছি, ও আমাকেই ত্যাগ করে দিচ্ছে। ওই জন্য বলতে গেলে সফলতা পেতে গেলে এই মালটাকেই ত্যাগ করতে হবে। ওই জন্য ও আমাকেই ত্যাগ করে দিচ্ছে। ঠিকই কথা, সুন্দর কথা বলেছিস। এই জন্য তোমার নাম পরের বছরের জন্য নোবেল প্রাইজের বিবেচ্য বিষয় হবে। এদিকে শোনো, ঘুরতে বেড়াতে যাওয়া যাবে না। এই 12টার এই সময়ে কোথাও ঘোরা, নেমন্তন্ন বাড়ি না বলতে শিখতে হবে, না বলা শেখা খুব জরুরি। দেখ, রাসায়নিক বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, স্যার আমি, আপনি মাইনেটার জন্য না করতে পারেন না? কাকে? মাইনেটা না করতে পারেন না আপনি? তাহলে আমি খাবোটা কি? তুই তো না ডাক্তার হবি, আস- ইঞ্জিনিয়ার হবি, প্রফেসর হবি, আর আমি কি, তো আমার কি করে? তানভীরের কাছে চলে যাবেন, হ্যাঁ, তানভীরের এত নেমন্তন্ন খাওয়ার হয়ে যাবে। কোথায়? তানভীর যা খাবে আপনাকে নিমন্ত্রণ বাড়িতে, প্রতিদিন আপনাকে একটা করে নিমন্ত্রণ বাড়ি দেবে। ও আমাকে এখন যা গালাগাল দিচ্ছে মনে মনে। আপনিও না বলা শিখুন এগুলো। হ্যাঁ, সেই সেই। তোমরা এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মাল কামাবে, আর আমি কি ভিক্ষার কুটু নিয়ে গরুয়াটা মরে দাঁড়িয়ে থাকবো নাকি? আপনার স্যার প্রচুর টাকা, আপনার প্রচুর টাকা হয়ে আর গেছে। প্রচুর টাকা যদি হয় তার তার কারণটা কি? পড়িয়ে তো, কষ্ট করে তো, হ্যাঁ, কষ্ট করে তো। আর এ- এই হ্যাঁ, এবার সেবা করুন, এই কষ্ট তো করে নিচ্ছেন, সেবা করুন। ওর জন্য তো তোর জ্যাঠা আছে রে, অভয় বাবু। চলে আয়, নেতারা আছে সেবা করবে, আমরা কেন সেবা করতে যাবো? আমরা মা, আমার তারা সেবা তাহলে আপনাকে আর এই জন্য বলছি সেবা সেবা পেতে হবে না। আর করতে হবে না, চল। স্যার আপনি নেতা হয়ে যান। না, আমার নেতা হওয়ার দরকার নেই। আমি যেটুকু আছি ছোট মানুষ, ছোট মানুষ হয়ে থাকতে চাই। আর চলে আয়, ছোটখাটো মানুষ, ওই রকম থাকাই ভালো। এদিকে আয়। জয়। কি হয়েছে? বই চুপার। রাসায়নিক বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, যেমন ধর কি কি বিষয় আছে, যেমন কোন কোন বিষয়গুলো বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় এই কোশ্চেনটা পড়ে, বিক্রিয়ার বিষয়সমূহ কি, এইটা দিয়ে কোশ্চেনটা পড়ে, ভালো করে শোন। আর তার মধ্যে যে যে বিষয়গুলো বলবো, তার মধ্যে যে কোনো দুটো থেকে তোকে বলবে এই দুটো বিষয়ের কি, এই দুটো বিষয় কি করে হারকে নিয়ন্ত্রণ করে সেটা ব্যাখ্যা করো। তাহলে এই জায়গাটা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে কিভাবে রাসায়নিক বিক্রিয়ার হার
নিয়ন্ত্রণকারী বিষয়গুলো কি কি লেখো, এবং তার মধ্যে যে কোনো দুটো তোকে অপশন তুলে দিয়ে বলবে এই দুটো নিয়ে আলোচনা করো, এরা কি করে বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে। শোন, মন দিয়ে শোন, আমরা ছোটখাটো মানুষ, আমাদের খেতে খেতে হবে, তাহলে ভালো করে শোন, এদিকে দেখ, নাহলে ভাতা খেতে পেতে হবে। এদিকে আয়। একটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, ওই এমন ঠেকাবো না, নামগুলো দেখাচ্ছে, বুঝতে পারছিস? বিক্রিয়কের গাঢ়ত্ব। নাম্বার 2 হচ্ছে বিক্রিয়ক, স্ক্রিনে দাগ করে ওইভাবেই পাঠিয়ে দেবো, বিক্রিয়ক ও বিক্রিয়া জাতের পদার্থ, বিক্রিয়ক ও বিক্রিয়া জাতের প্রকৃতি হলো এইটা। 3 নম্বর হচ্ছে উষ্ণতা, উষ্ণতা। 4 নম্বর হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সবগুলো ব্যাখ্যা করবে একটা পর একটা, আজকে হবে না, হয়তো সময় ফুরিয়ে আসছে। নাম্বার 5, 4, 5 কি না হচ্ছে অনুঘটক, কতগুলো প্রভাবক দেয়। 6 আলোর প্রভাব, আলোর প্রভাব, আলো দিলে, আলো না দিলে বিক্রিয়ার হার প্রভাবিত হয়। 7 নম্বর হচ্ছে পাত্রের আয়তন, পাত্রের আয়তন। তাহলে এতগুলো প্রভাবক আছে, এদের কোনো একটার বা দুটোর যদি পরিবর্তন করি, স্যার বল, এটার মার্কস কত? এটাতে 2 নাম্বার থাকবে। স্যার 2 নম্বরে 7টা পয়েন্ট পুরো ব্যাখ্যা করতে হবে? না, 7টা তুই কানা, কিছু কালা, তোকে এমন ঠ্যাঙাবো না, এটা ব্যাখ্যা করতে বললাম 7খানা পয়েন্ট। বলছি যে বিষয়গুলো কি কি এইটা তোকে লিখতে দেবে, আর তার সঙ্গে দুটো জিনিসকে ব্যাখ্যা করতে হবে, বেশি নাম্বার থাকে না এখানে। ব্যাখ্যা মানে বিরাট বড় ব্যাখ্যা নয়, ছোট করে লিখতে হবে, বইয়ে তো অনেক ব্যাখ্যা আছে, ছোট করে লিখতে হবে। মাথায় ঢুকলো কি ঢুকলো না, পাহাড়ি ঢুকেছে মাথায়, হ্যাঁ স্যার। একদম ছোট করে লিখতে হবে। আর দেখ, এক এক করে আমি ব্যাখ্যা করছি, শোন, সব হবে না, একটা দুটো হবে বা একটাও হবে না, এমন হতে পারে। শোন, এই কে দাগ মেরেছিস কতক্ষণ তুই বল। পড়াবেন? হ্যাঁ, 12 করেছে। কতক্ষণ পড়াবেন? 11টা পর্যন্ত। কেন রে? ওই সোয়াইল দাগগুলো মুছে রে। সোহেল দাগ মোচ। আচ্ছা, নাম্বার 1, ও আর দাগ বুঝতে পারছে না তো, দাগ মেরে দিয়েছে আর বুঝতে পারেনি। দেখ এদিকে শোন, দাগটা মুছে দে, নাহলে স্ক্রিনে দাগ থেকে যাচ্ছে, আমি বুঝতে পারবো না এটা। মানে আমি জানি আমার ফোনে দাগ হচ্ছে, আমি কি করে জানবো যে আপনার স্ক্রিনেও দাগ হয়ে যাবে? হ্যাঁ, ওই মুছে ফেল, তোর মুছে সব ফেল। স্ক্রিনে আছে, তারপর স্ক্রিনশটেও থাকবে, মোছার চেষ্টা রেকর্ডিংও থাকবে। করেছিলাম, মোছা যাচ্ছে, আরে না না না, আচ্ছা আচ্ছা, এ হচ্ছে না। আর ছেড়ে দে, যা আছে ছেড়ে দে, ছেড়ে দে, আবার বেড়ে যাবে না, ছেড়ে দে, ছেড়ে দে, যা আছে থাক। আচ্ছা দেখ, মোছার বিক্রিয়কের প্র্যাকটিস গাঢ়ত্ব, করছি। মন দিয়ে শোন, শোন ভালো করে শোন। ধর একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ভালো করে বুঝে নে বাবা, শোন, মন দিয়ে শোন। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদেরকে পড়াশোনা করেই চাকরি করে খেতে হবে, চলে আয়, নাহলে নাহলে আমাদের খাওয়া দাওয়া জুটবে না। এদিকে দেখ, এ একটা পাত্র, এই পাত্রে আমি এ নিয়েছি, এ রিয়াকশন করে বি করছে। এখন এখানে যখন পাত্রে তুই এ নিয়েছিস, কি হয়, কিভাবে বিক্রিয়া হয়, বিক্রিয়ার মেকানিজম কি না, পাত্রে তো একটাই নেই, অসংখ্য এ আছে, এই বিক্রিয়কগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে, সংঘর্ষের ফলে এই বিক্রিয়াটা ঘটে। এই পাত্রে যত বেশি সংঘর্ষ হবে, তাই হচ্ছে সংঘর্ষ যত বাড়বে, সংঘর্ষ কাদের মধ্যে, বিটুইন বিক্রিয়ক অণু, বিক্রিয়ক অণুগুলো যত সংঘর্ষ করবে বাড়বে, তত রেট অফ রিয়াকশন তত বাড়বে। তাহলে কখন সংঘর্ষ বাড়বে, যত বেশি করে এ থাকবে পাত্রে। তাহলে এর আবার কেড়ে মাল বললে, দেখ এদিকে,
তাহলে এইটা কখন বাড়বে? আমি বলছি কোনো এক্সপেরিমেন্ট করিস না এখানে, তোরা তো এটা অ্যাপসটা ব্যবহার অতটা জানিস না, আমিও অতটা এখনো জানি না। তাহলে এক্সপেরিমেন্ট করতে হবে, এদিক ওদিক ক্র্যাশ পড়ে যাবে, অমন করিস না। এখানে তাহলে সংঘর্ষ অণুগুলোর মধ্যে যত বেশি হবে তত বিক্রিয়া বেশি হবে। সংঘর্ষ কখন বেশি হবে? যত বেশি করে পাত্রে এর অণু থাকবে। আর এর অণু থাকবে মানে কি? তার মানে এর গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব যত বাড়বে, এর গাঢ়ত্ব যত বাড়বে, দাঁড়া, এইটা এর গাঢ়ত্ব যত বাড়বে, তাহলে এর গাঢ়ত্ব যত বাড়বে তত বেশি করে সংঘর্ষ হবে। ব্যাস, আবার কি ব্যাখ্যা? এই তো ব্যাখ্যা হয়ে গেল। ব্যাখ্যা হয়েছে, বুঝতে পেরেছিস? ব্যাখ্যাটা বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। আর কি হয়েছে বা সপ্তক বুঝতে পেরেছিস? সপ্তক, সপ্তক মাইকটা আনমিউট কর। হ্যাঁ, স্যার বলছে ROR-টা কি? কোনটা? ROR যেটা দিয়েছেন। ROR মানে রেট অফ রিয়াকশন, সংক্ষেপে ROR মানে রেট অফ রিয়াকশন লিখেছি। আচ্ছা, সংঘর্ষের পরে ওটা কি লিখেছেন? আর সংঘর্ষটা কি লেখা স্যার ওটা? কোনটা বল? সংঘর্ষের পরেই লেখাটাই। আচ্ছা আমি দেখছি, দাঁড়া, আবার শেয়ার করছি। ওটা এখানে বিটুইন লেখা স্যার। বিটুইন, বি অবলিক ডব্লু মানে বিটুইন, এইটাকে বি ডব্লু, ওকে বিটুইনকে এইভাবে লেখে, এইটা বিটুইনকে এইভাবে লেখে, হয়েছে? ROR মানে হচ্ছে, আমি সংক্ষেপে সবসময় তো লিখি, রেট অফ রিয়াকশন, বুঝেছিস? হুম স্যার। সপ্তক এবার আমায় বলতো, তাহলে এর গাঢ়ত্ব বাড়ালে বিক্রিয়ার হার কেন বাড়ছে? যদি তোকে জিজ্ঞাসা করে তুই কি উত্তর দিবি? স্যার রেট অফ রিয়াকশন বাড়ছে তাই জন্য। এই আবার কি কথা? আমি তো বলছি এর গাঢ়ত্ব বাড়লে রেট অফ রিয়াকশন কেন বাড়ে, কি কি কারণে বাড়ছে? কারণ কারণ স্যার অণুগুলোর মধ্যে হচ্ছে সংঘর্ষ বাড়ছে তাই জন্য। একদম, এই তো উত্তর হবে, একদম ভেরি গুড। তাহলে যত এর গাঢ়ত্ব বাড়বে এ অণুর সংখ্যা বাড়বে, আর যত এ অণুর সংখ্যা বাড়বে তত তাদের মধ্যে সংঘর্ষ বাড়বে, আর যত সংঘর্ষ বাড়বে, যত সংঘর্ষ বিক্রিয়ক অণুর মধ্যে হয় তত বিক্রিয়া গতিবেগ বাড়ে। এই তো সোজা ঘটনা হয়ে গেল। তাহলে পাহাড়ি, বুঝতে পেরেছিস? বেশি লিখতে হবে না তোকে। ধর যদি বলে যে বিক্রিয়কের গাঢ়ত্ব, এই অভিকর্ষ পেনটা থেকে ছেড়ে দাও, এবার দেখো, যদি পাহাড়ি তোকে বলে বিক্রিয়কের গাঢ়ত্ব কি করে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে, তুই এইটুকুই লিখবি, আবার কি ব্যাখ্যা। এতে আবার তুই কত নাম্বার দেবে কেমিস্ট্রিতে? ঠিক আছে, এই একটা হলো, এবার বাকিগুলো পরের দিন করব, আজকে আর আমি এখানে এগোবো না। আচ্ছা দাঁড়া, বেরিয়ে যাস না, কথা বুঝতে পেরেছিস? আমার পড়ানো আজকে বোঝা গেছে? হুম। কি রে, হুম। দাঁড়া, হ্যাঁ স্যার। খুব খুব অসুবিধা হলো? না স্যার, আপনার ঠিকই আছে। ঠিকই আছে স্যার। হ্যাঁ ঠিক আছে তো, দাঁড়া। এই ফলস ব্যাকগ্রাউন্ড লাগিয়েছেন। হ্যাঁ